হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের এই সেশনে একটা খুব ইম্পর্টেন্ট টপিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্টিং টপিক ডিসকাস করতে। তো প্রথমে ইম্পর্টেন্টের আগে ইন্টারেস্টিং টপিক কেন সেটাকে অ্যাড্রেস করি। কেন কি এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা কিন্তু আজকে সবাই থেকে সরে, যেরকম প্রত্যেক দিন আমরা জিএসের জন্য আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু একটা বলি, এই আর্টিকেলটা কিন্তু আপনার এসে আর এথিক্সের আন্ডারস্ট্যান্ডিংকে কিন্তু অনেকটা বেটার করবে। তো আর্টিকেলটার টাইটেল কি? হাউ রেড, রেড তো একটা কালার, হাউ রেড মার্কস লাইমিনাল থ্রেশহোল্ড বিটুইন লাইফ ডেথ স্যাক্রিফাইস অ্যান্ড রিনিউয়াল। তো এই লাইমিনাল কি সেটাও আমরা এই আর্টিকেলে দেখব, আর এর সাথে এই আর্টিকেলে কিছু যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো, ফিলোসফিক্যাল কনসেপ্টগুলো দেওয়া আছে, আমরা সেগুলোকেও বুঝবো আর দেখব যে এটাকে কী করে একভাবে আমরা এসেতে ইউজ করতে পারি, বা বিভিন্ন ভাগে ভাগে কি করে এথিক্সের মাল্টিপল ডিলেমার কেসগুলোকে হ্যান্ডেল করতে পারি এই কন্টেন্ট দিয়ে। তো ইন্টারেস্টিং কেন দেখে নিলাম, এবার চলুন দেখি এটা ইম্পর্টেন্ট কেন। এটা ইম্পর্টেন্ট কেন কি এটা আপনাকে ইউপিএসসি মেন্স পেপার 1 এসেতে হেল্প করবে, জিএস পেপার 1 সোসাইটিতে হেল্প করবে, জিএস পেপার 4 এথিক্সে হেল্প করবে, আর মাল্টিপল অ্যাসপেক্ট অফ লাইফেও কিন্তু আপনাকে এই টপিকটা হেল্প করবে। যদি হেল্প করে, প্রশ্ন কিরকম হতে পারে এসেতে, চলুন সেটা দেখি। প্রশ্ন বলছে, সিম্বলস আর দি সেলিয়েন্ট আর্কিটেকচার অফ সিভিলাইজেশন, দে বিল্ড হোয়াট লজ অনলি ক্যান রেগুলেট। 125 মার্কস, যেরকম জানেন পেপার 1 এসে। তো যেরকম বলছিলাম যে এটা আপনাকে এসেতে হেল্প করবে যখন, তখন এর ডাইমেনশনস বা ডেপথটাও তো ওরকমই বুঝতে হবে ভেতরে গিয়ে। তো প্রথমেই যে স্ট্রাকচারাল প্রবলেম হতে পারে, যে এখানটা তো আমরা রেড দেখছিলাম, মার্ক অফ রেড, একটা কালার, সেখান থেকে প্রশ্ন যদি সিম্বলসে চলে আসে তবে কি করে হবে? এখানটাই তো অ্যানালিটিক্যাল পার্ট আসে এসের, যেখানটায় একটা গিভেন টপিক থেকে একটা এসেকে মাল্টিপল ডাইমেনশনসে এক্সপ্লোর করা যেতে পারে। আর সেখানটায় সেই মাল্টিপল ডাইমেনশনসের একটা ডাইমেনশন নিয়েই আজকে কথা বলবো, যে ডাইমেনশনটা আই হোপ আপনাদের ভালো লাগবে। তো প্রশ্নটা দেখে নিয়েছি। তো সবাই প্রথমে চলুন আমরা ইন্ট্রোডাকশনটা দেখে নিই। এই যে আর্টিকেলটা অ্যাবাউট দি রেড শিফট, এটা কি বলছে? তো আর্টিকেলটা দিস আইডিয়া অফ রেড সিম্বলাইজেস দি ডেরিভেটিভ অফ সিম্বল। তো এই আর্টিকেলে যেই টার্মটা বা যেই কালারটা রেড হিসাবে ইউজ করা হয়েছে, তার আন্ডারলাইন মিনিং আসলে হলো সিম্বল। তো এই সিম্বলটাকে নিয়ে আমরা আমরা সিম্বল অ্যাজ আ হোলকে নিয়ে রেডকে বোঝার চেষ্টা করব এই আর্টিকেলের মাধ্যম দিয়ে। তো সবার প্রথমে যেরকম বলছিলাম যে সিম্বল অ্যাজ দি ইনভিজিবল ফাউন্ডেশন অফ দি সোসাইটি। কি করে সম্ভব? আমরা জানি যে সোসাইটি বা হিউম্যান সিভিলাইজেশনকে কিন্তু আমরা সবসময় স্টেট ইনস্টিটিউশন, স্টেট ইকোনমিক্স অ্যান্ড ল এর মাধ্যম দিয়েই চিনি। যে সোসাইটি বা হিউম্যান সিভিলাইজেশন ইজ অল অ্যাবাউট দি ইনস্টিটিউশনস which is governing this, the civilization, the economy, the underlying motive, and the law, which at times create deterrence and also act as an enabler of for the human civilization. কিন্তু যেটা আমরা মিস করে যাই, যে এর বিনিথ, এর আন্ডারলাইনে কিন্তু কোথাও না কোথাও সিম্বল লুকিয়ে আছে। এই যা কিছু আমরা দেখতে পাচ্ছি আমাদের জগতে, তার আন্ডারে কিন্তু তার বিনিথ কিছু একটা সিম্বল আছে, যেগুলোকে আজকে আমরা টেকেন অ্যাজ এ গ্র্যান্টেড নিচ্ছি, ভিজিবল সিম্বলস, ভিজিবল ইনস্টিটিউশনস, ইকোনমিজ অ্যান্ড লস। তার পেছনে কিন্তু কিছু না কিছু সিম্বল নিশ্চয়ই আছে। এই সিম্বলটা কোন কোন ফর্মে হতে পারে? দ্যাট ক্যান বি ইন ফর্ম অফ কালার্স, যেরকম এই আর্টিকেলে আমরা রেডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ইন ফর্ম অফ রিচুয়ালস, ইন ফর্ম অফ মিথ, বা ইন ফর্ম অফ মেটাফার্স। অনেকভাবেই কিন্তু সিম্বলকে পোর্ট্রে করা যায়। তো সেখান থেকেই আমি যদি আর্নেস্টের একটা কোট অবজার্ভ করি, যেখানটায় আর্নেস্ট অ্যারিস্টোটেলের এক লাইন উপরে গিয়ে কথা বলছে, যেখানটায় অ্যারিস্টোটল বলছে যে নেচার অফ হিউম্যান ইজ অল অ্যাবাউট লাগোস। লাগোস কি? ক্যাপাসিটি অফ রিজন। আর what differentiate between an animal and a human is the ability to think
that the human can think at the same point of time, make rational choices. তার মানে অ্যারিস্টোটল বলেছে যে হিউম্যান আর অ্যানিমাল কিন্তু দুটো আলাদা জিনিস। আর মানুষ পশুর থেকে এর জন্যই উপরে, কেন কি মানুষ ভাবতে পারে। একটা পশু ভুল কাজ করার পরে কিন্তু ভাবে না, একটা মানুষ ভুল কাজ করার পরে চেতনায় ভাবে। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সেই ভাবনার থেকেই সে র্যাশনাল ডিসিশন নেয়। একটা পশু কিন্তু র্যাশনাল ডিসিশন নেয় না অ্যাকর্ডিং টু অ্যারিস্টোটল। কিন্তু এইখানটায় আর্নস্ট বলছে যে আমরা, ম্যান ইজ নট অনলি আ র্যাশনাল বিং, সে কিন্তু একটা সিম্বলিক অ্যানিমাল। তো আমরা দেখতে পাচ্ছি যেখানটা অ্যারিস্টোটল কোথাও না কোথাও ডিফারেন্সিয়েট করছিল হিউম্যান আর অ্যানিমালের মাঝখানে অন দি বেসিস অফ র্যাশনালিটি, আর্নেস্ট বলছে নাথিং ডুইং, we all are animal, and what differentiate us between all other animals is this symbolic understanding between us. তার মধ্যে থেকে একটা মেজর সিম্বল রেড, যেরকম এই আর্টিকেলে এই রেডটাকে আর্টিকেল একটা লিম্বো হিসাবে ট্রিট করেছে, সরি লিম্বো অন দি টার্ম অফ লাইমিনাল সিম্বল হিসাবে। লিমিনাল সিম্বল কি আমরা সেটাও দেখব, তার আগে এই লিম্বোটা কিসের উপরে। দ্যাট লিম্বো ক্যান বি বিটুইন এনিথিং, লাইফ অ্যান্ড ডেথ, জীবন আর মৃত্যুর মাঝখানে যে সংঘর্ষ বা যে মাঝখানের যে আনসার্টেন ফেজ, সেই ফেজটাকে রেড দিয়ে ডিফাইন করা হচ্ছে। স্যাক্রিফাইস অ্যান্ড রিনিউয়ালটাকে, রিনিউয়ালের ফাংশনকে কোথাও না কোথাও রেড দিয়ে ডিনোট করা হচ্ছে। আর থ্রু এই লেন্স, এই রেডের লেন্সেই কিন্তু আমরা সেলিয়েন্ট আর্কিটেকচার অফ সিভিলাইজেশনকে অবজার্ভ করতে পারি। আমাদের চোখের মধ্যে যেই পিওর চোখের সামনে যে সিম্বলসটা ঘোরাফেরা করছে, যেটাকে আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি, যখন এই রেড কালারের আইডিয়াটা, যখন রেড কালারের লেন্সটা আমাদের চোখে আসে, আমরা কিন্তু যে কোনো সোশ্যাল অর্ডারের পেছনের অ্যাকচুয়াল সিম্বল, শেপিং দোজ ভ্যালিউজ, সোশ্যাল অর্ডার এথিক্যাল ফ্রেমওয়ার্কসের পেছনে যে সিম্বলটাকে আছে, সেটাকে আস্তে আস্তে আমরা ক্যাপচার করতে শুরু করতে পারি বিকজ অফ দিস রেড। তার একটা উদাহরণ কি হতে পারে? উদাহরণ আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি নিয়ে। আমরা মাল্টিপল প্রসপেক্টিভে রেড নিয়ে কথা বলবো, যেরকম আমরা হিস্ট্রিতে দেখব কি করে হিস্ট্রি আমাদের রেডের আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার করে দিচ্ছে, কি করে সোসাইটি আর এথিক্যাল ডিলেমাস এই রেড নিয়ে খুব কনসার্ন। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ইকোনমিক অ্যান্ড মডার্ন শিফটের ক্ষেত্রেও রেডের কত একটা বড় রোল প্লে করব। রেড ইন দি টার্মস অফ অ্যাবস্ট্র্যাক্ট, এটাকে কালার হিসাবে দেখলে হবে না, এটাকে আবার আন্ডারলাইন সিম্বল হিসাবে দেখতে হবে টু গেট অ্যান ফেয়ার আইডিয়া অফ দিস টপিক। তো যেরকম বলছিলাম যে দি আইডিয়া অফ রেড ইজ আ প্রি হিস্টোরিক টার্ম, যখন কি ল্যাঙ্গুয়েজও মেবি ডিসাইফার হয়নি, তখন এই রকমের সিম্বল, দি আইডিয়া, দি রেড তখন চলে এসেছিল। উদাহরণ আমরা ওয়েলসে, ইসরায়েলে আর অস্ট্রেলিয়াতে দেখতে পারি, সেখানটার যারা মরে যেত তাদেরকে রেড অর্চ দিয়ে তাদেরকে দফন দেওয়া হতো, বিউরাল প্র্যাকটিসেস করা হতো। এটা অনেক রিজনেই যেরকম বললাম। তার জন্য আমরা দেখেছি এখন যখন সেগুলোকে এক্সকাভেট করি, আমরা তার চারিপাশে রেড পিগমেন্টস কোথাও না কোথাও খুঁজে বের করতে পারি। তো এখান থেকে আমরা এইটা বুঝতে পারছি রেড কালারটাই কেন তারা চুজ করলো। তারা তো অন্য কোনো কালারও চুজ করতে পারতো, কেন কি আমাদের কাছে তো অনেক কালার অ্যাভেলেবেল ছিল, তো রেডটাই কেন? তো রেডের পেছনে নিশ্চয়ই কোনো একটা সিম্বল ছিল। কি সিম্বল হতে পারে? রক্ত। এরকমও তো একটা সিম্বল হতে পারে যে রেডটা আমাদের লাইফ ফোর্স, যেটা জীবনের পরের আনসার্টেনটিকে নতুন করে একটা সার্টেনটির মাধ্যমে নিয়ে যাচ্ছে, যেখানে রিজেনারেশন দেখাচ্ছে এই রেড ফোর্সটা, যেটা বলছে যে যেটা আমরা মনে করছি যে এটাই আসলে শেষ জীবনের পরে, সেটা হতে পারে একটা জীবনের নতুন শুরু। সেটাই এখানটায় বলছে ডেথ ওয়াজ নট সিন অ্যাজ অ্যান এন্ড বাট অ্যাজ আ ট্রানজিশন পসিবিলিটি অফ আ রিবার্থ। এভরি নেগেটিভ কনোটেশন হ্যাভ পজিটিভ ইনটু ইট, and every positive connotation has some pinch of negative connotation into it. তো এটা সেই লাইনেই বলছে যে এই রেডনেসটাকেও আমরা অন্য রকম করে দেখতে পারি, যেরকম কি আর্লিয়ার সোসাইটিস সিম্বলাইজ করার চেষ্টা করেছিল তাদের হিউম্যানদের মাধ্যম দিয়ে, হিউম্যান সিভিলাইজেশনের মাধ্যম দিয়ে। তো ক্লিফোর্ডস বলেন যে সিস্টেম অফ ইনহেরিট কনসেপশন এক্সপ্রেস ইন সিম্বলিক ফর্ম। আমরা যেই ইনহারেট কনসেপশনসগুলোকে, যে ভাবনা চিন্তাগুলো নিয়ে বাস করছি, সেটা কিন্তু আসলে কিছু না, এক্সপ্রেস করছে এটা সিম্বলের মাধ্যম দিয়ে। এই যে আমি আপনাকে কনসেপ্টটার একটা বেটার ক্ল্যারিটি দিচ্ছি, বা আমাদের মধ্যে যে একটা ডিসকাশন হচ্ছে, সেটা কিন্তু আর কিছু না, একটা সিম্বল। সেখানটা দাঁড়িয়ে রেড কিন্তু এইটা মানা যেতে পারে যে আর্লিয়েস্ট টুল
between which early human civilization and the modern human civilization are interacting with each other without being having physical presence in front of each other. এই রেডটাই আজকে এই ওয়েলসের, এই ইসরায়েলের, অস্ট্রেলিয়ার যে রিজনসের যে আইডিয়া অ্যাবাউট রেড, সেটা কোথাও না কোথাও আজকের মডার্ন সোসাইটির সাথে পোর্ট্রে করছে। তো এই রেডটা কি, তাদের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট থাকা সত্ত্বেও যখন আমরা বুঝতে পারছি, কিছু ডিসাইফার করতে পারছি, তো সেটা কি, রেড তো আসলে একটা সিম্বলই হয়ে দাঁড়ালো। সেকেন্ড, আমরা একটা কনসেপ্ট প্রথমেই পেয়েছিলাম লিমিনালিটির। তো লিমিনালিটি ইজ এনি ফেজ, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, লিমিনালিটি, ভিক্টর বলেন যে লিমিনালিটি ইজ এনি ফেজ অফ আনসার্টেনটি, ইট ইজ দি ফেজ অফ চার্নিং। যেরকম বার্থ আর ডেথের মাঝখানে যে ফেজটা, দি ফেজ অফ আনসার্টেনটি, কি হতে যাচ্ছে, সেটা লিমিনালিটি। যদি পলিটিক্যাল এক্সাম্পল নিই, দি ইন বিটুইন ফেজ অফ রেভলিউশন অ্যান্ড দি রেস্ট ফেজ, এর মাঝখানে লিমিনালিটি। যদি আরও উদাহরণ দিই, যেইখানটায় 1990s-এ আমরা দেখতে পাচ্ছিলাম ইরানে আবার কোথাও না কোথাও র্যাডিক্যাল আর লিবারেলদের মাঝখানে যখন পাওয়ার শিফট, অ্যাক্সেসটা চেঞ্জ হচ্ছে, সেটাও তো একটা ফেজ অফ লিমিনালিটি। আবার যদি আপনি রেভলিউশনকে ইটসেলফ দেখে নেন, রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশনের যেরকম কোনো রাইট, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের আগে ছিল না, যেই রাইটটা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে আছে, তো এই ফ্রেঞ্চ রেভলিউশন ফেজটাও তো নিজে একটা লিমিনালিটি, যেটা একটা থ্রেশহোল্ড ফেজ। ইন্ডিভিজুয়ালের লাইফে যে কোনো সময়, সাচ অ্যাজ বার্থ, পিউবার্টি, ম্যারেজ, ডেথ, এর মাঝখানে আসবে ইন দিস ফেজ অফ আনসার্টেনটি, যেখানটায় দুটো ক্লাসিক্যাল কালচারের মাঝখানে, বা একটা ক্লাসিক্যাল একটা রোম্যান্টিক কালচারের মাঝখানে যেই ফেজটা, দি ট্রানজিশন অফ রোম্যান্টিক ফেজ ইনটু দি কালচারাল ফেজ ক্যান অলসো বি টার্মড অ্যাজ লিমিনালিটি। সেটা, সেই ক্ষেত্রে আমরা রেডকে কি করে এই লিমিনালিটির মধ্যে আমরা দেখতে পারি, আমরা বার্থ অ্যান্ড ফার্টিলিটি রিচুয়ালসেও রেডের কিন্তু একটা বড় ইম্পর্টেন্স। আমরা ইনিশিয়াল সেরিমনিজ অফ আ চাইল্ড, সেখানটাও কিন্তু আমরা রেডের খুব একটা ইম্পর্টেন্ট দেখি, ইভেন ইন ম্যারেজেস। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ফিউনারালসেও কিন্তু আপনারা জানেন বেঙ্গলিজদের মধ্যেও কিন্তু রেড নিয়ে খুব প্রচলিত আছে। তো রেডটাকে আমরা ওই হিসাবে যদি দেখি, আমরা এটুকু বুঝতে পারছি কেন কি ডেথের সাথেও যদি যদি অ্যাট সার্টেন পয়েন্ট আমরা যদি এইটাকেও ধরে নিই যে ইটস আ ডেঞ্জারাস প্রপোজিশন, অ্যাজ আফটার ডেথ উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, তবে রেড কিন্তু বোথ ডেঞ্জার অ্যাজ ওয়েল অ্যাজ পোটেনশিয়াল দুটোকেই সিগনিফাইজ করছে। কি করে, ডেথ ইটসেলফ দি ওয়ার্ড ইজ ইন ডেঞ্জার, কিন্তু আপনি যদি পোস্ট ডেথ দেখেন, সেখানটা ইউ উড রিয়েলাইজ যে দি অপশনস আর, তারপরে তাদেরকে নাম্বারে আপনি প্রোভাইড করতে পারবেন না। অ্যাম্পেল অফ অপরচুনিটিস, যেখানটায় ইভেন সিন্দুর, যেরকম বলছিলাম, ব্রাইডাল অ্যাটায়ার, এটাও কিন্তু সিম্বলাইজই করছে। তো রেড বোথ অ্যাজ ডেঞ্জার, বাট অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তার পোটেন্সিয়াল পোজ দি ডেঞ্জার, সেটাকে সিম্বলাইজ করে। যেখানটায় আমরা দেখতে পারি যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তো ট্রান্সফরমেশন হয়, কিন্তু মেকিং আনসার্টেন ইয়েট নেসেসারি ট্রানজিশন ইন দি লাইফ। দো এই রকমের ডেঞ্জার থ্রু রেড, আমরা জানি ইট ইজ আনসার্টেন, ইট ইজ ডেঞ্জারাস, ইয়েট আমরা কিন্তু এইটুকু বুঝি, টু গেট দি অ্যাকচুয়াল পোটেনশিয়াল আউট অফ ইট, ইট ইজ ভেরি নেসেসারি ফর ট্রানজিশন অফ হিউম্যান লাইফ। কেন কি, আ হিউম্যান ওয়ান্স আ বর্ন উইল ডাই অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম, কিন্তু আফটার দ্যাট কি, আফটার দ্যাট এই রেডটাই আপনাকে অ্যাম্পেলিটির দিকে নিয়ে চলে যাচ্ছে, লিমিটলেস বাউন্ডারিজের দিকে নিয়ে চলে যাচ্ছে। থার্ড, আমরা যদি হিউম্যান স্ট্রাকচার, এটার মধ্যে স্পেসিফিক্যালি এথিক্যাল অ্যান্ড সোশ্যাল ডাইমেনশনসগুলোকে কভার করি, রেড দি আইডিয়া অফ সিম্বলের মাঝখান দিয়ে। তো রেড, আপনারা সবাই জানেন রক্ত কিন্তু আমাদের লাল, যেইটা হিউম্যান বডিকে আর বায়োলজিক্যাল প্রসেসকে কানেক্ট করে। উদাহরণ আমরা আগেও দেখছিলাম, মেনস্ট্রুয়েশন, চাইল্ড বার্থ। আপনাদের যদি কোনো ব্যথা লাগে, সেটাও তো একটা সিম্বল, রক্ত বেরোনো, এটাও তো একটা সিম্বল যে আপনার ট্রিটমেন্টের দরকার। তো সেই ইনজারিটাও তো কোথাও না কোথাও রেড থেকেও ডিরাইভ হচ্ছে। এটা সবাইয়ের পেছনেই কিন্তু রিচুয়ালাইজ আর সিম্বলিক মিনিং আছে, যেরকম আমি বলছিলাম। অ্যানথ্রোপোলজিস্ট ক্যামেলিয়া বলেন
যে টেকনোলজি অফ কালেকটিভ রিচুয়ালস, যখন কিছু ছিল না, দি আইডিয়া অফ ডিসাইফারিং আ সোশ্যাল অর্ডার ছিল না, তখন কিন্তু এই রকমের সিম্বলস কিন্তু ছিল। তো আমরা এখান থেকে এরকম বুঝতে পারি যে সিম্বলস কিন্তু প্রিডেটস the institution which has emerged today and trying to address all the social problems and social structure in this world. তবে সিম্বল প্রিডেটস দোজ ইনস্টিটিউশন। আমরা কি করে তার এথিক্যাল পার্সপেক্টিভ দেখতে পারি? আমরা রাইটস ক্রিয়েটেড শেয়ার মোরাল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে দেখতে পারি। আজকে যেটা নিয়ে আমরা কথা বলছি, রিচুয়ালস, মোরাল ফ্রেমওয়ার্ক, সেটা তো কোনো না কোনো সিম্বল দিয়েই এসছে যে সবাই মানছে ওই রাইটটাকে। সেকেন্ড, সোশ্যাল ডিসিপ্লিন উইদাউট কোহিশন, যেই জিনিসটাকে আমরা অলওয়েজ টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, যে আমরা ইন ইন্ডিয়া সবসময় লেফট মার্জিন ধরেই হাঁটবো বা লেফট মার্জিন ধরেই গাড়ি চালাবো, এটা তো আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি। কিন্তু এর পেছনে তো কোনো ইনডেপথ সিম্বল ছিল, যেটা সবসময় আগে ছিল, আর সেটাই স্টপ করেছে কোহিশন বা কোহরশনটাকে। কোহিশনটাকে এনেবল করেছে আর কোহরশনটাকে স্টপ করেছে কোথাও না কোথাও এক দুজনের সাথে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কিন্তু এই আইডিয়া অফ পিওরিটি, স্যাক্রিফাইস আর ডিউটিকে আপহোল্ড করেছে। ডিউটি বলতে আপনি যদি অশোকার ধাম্মা পলিসি দেখেন, আপনি সেখানটাও দেখবেন কোথাও না কোথাও ডিউটি বা ল কিন্তু সবসময় পরে আসছে সিম্বলের। ধর্মা আর কর্মার ক্ষেত্রে আমরা দেখি সবসময় এথিক্যাল কন্ডাক্ট কিন্তু লকে গাইড করছে। তো সিম্বল কোথাও না কোথাও আবার এটা এস্টাবলিশ হচ্ছে যে আজকের যে ল, দি সোশ্যাল অর্ডার, এটার থেকে প্রিডেট সিম্বল। আবার দি কানেক্টিং আইডিয়া ইজ রেড। নেক্সট যদি আইডিয়া আপনি দেখেন যে রেডটাকে জেন্ডার পাওয়ার আর সিম্বলাইজেশনে আমরা কি করে ইউজ করতে পারি, আমরা দেখব রেড কিন্তু ক্লোজলি লিঙ্কড উইথ সাম জেন্ডার রোলস অ্যান্ড সোশ্যাল হাইয়ার্কিজ। সবসময় এরকম হওয়াও কিন্তু উচিত না যে কোনো কিছু হায়ারকি কনসেন্ট্রেটেড ইন ফিউ হ্যান্ডস মানেই সেটা খারাপ। আমরা এখানটায় দেখতে পারি নেচারই কিন্তু রেডনেসটাকে কিছু স্পেসিফিক জেন্ডারের জন্যই দিয়েছে, আর সেটাকে সোশ্যাল হায়ারকিজের মধ্যে এস্টাবলিশ করেছে। উদাহরণ, রেড ইজ অফেন রিপ্রেজেন্টেড ফিমেল বায়োলজিক্যাল প্রসেস, আবার রিএফর্ম ফার্টিলিটি অ্যান্ড মেনস্ট্রুয়াল সাইকেলস, যেখানটায় রিচুয়ালস কন্ট্রোল দি ফ্রিকোয়েন্সি অফ এই যে স্পেশালাইজড গ্রুপ ইন দি নেম অফ ফিমেলস, এই যে স্পেশালাইজড গ্রুপসের কাছে থাকবে, এটা কিন্তু নেচারই ডিসাইড করে দিচ্ছে। তার মানে আবার লজ থেকে আগে কিন্তু রেডনেস সিম্বল অনেক আগে ছিল। যেরকম উদাহরণ আমরা অনেক কালচারসে দেখতে পারি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা আরও দুটো আইডিয়া পাই যে ম্যারেজ অসপিশিয়াস, আমরা জানি বাংলা কালচারে যখন বিয়ে হয় লাল বেনারসি, তো রেডই কেন, লাল বেনারসিই কেন? দি আইডিয়া অফ দ্যাট রেড, দি সিম্বল অ্যান্ড দি স্যাক্রিফাইস। যখন আমরা মাকে, গডেসেসকে কোনো শাড়ি দিই, লাল পাড়ের শাড়ি, তো লাল পাড়ের শাড়িই কেন? কেউ তো একটা কনকারেন্সে এসেছিল এই লাল পাড়ের শাড়িতে। দি কনকারেন্স ওয়াজ দি সিম্বল মেড বাই দি নেচার, যেখানটায় এইটা কোথাও না কোথাও শোয়িং আ ডুয়েল কনসার্ন বিটুইন এথিক্স অ্যান্ড কালচারাল ডাইমেনশন, যে এথিক আর কালচারাল ডাইমেনশন দুটোর যে ইন্টারটুইঞ্চ, আর কোথাও না কোথাও সিম্বল থেকেই ডিরাইভ হচ্ছে, সেটা আবার রিএস্টাবলিশ করে দিচ্ছে। আমরা যদি নেক্সট ডার্কহাইমের কেসে দেখি, ডার্কহাইম এক স্টেপ আগে গিয়ে ডার্কহাইম বলছে যে এই রকমের সিম্বলগুলো এস্টাবলিশ হচ্ছে কি করে? এটা কি কোনো ইন্ডিভিজুয়াল এস্টাবলিশ করছে? ডার্কহাইম বলছে না, এটা কোথাও না কোথাও কালেকটিভ কনসিয়েন্স দিয়েই কিন্তু হচ্ছে। তার মানে আবার যদি এটাকে ইজি লেম্যান ল্যাঙ্গুয়েজে দেখি, যে এই যে রেড কালারটা, এই রেড কালারটা কি কেউ আমাদেরকে, কেউ একটা ইন্ডিভিজুয়াল কেউ ঠিক করেছে যে এই রেডটাই হওয়া উচিত সিম্বল? না, ডার্কহাইম বলছে এটা কোথাও না কোথাও একটা কালেকটিভ কনসিয়েন্স, যেটা সবাই মিলে ডিসাইড করেছে, অ্যান্ড নট মেরিলিয়া ইন্ডিভিজুয়াল কনস্ট্রাক্ট, কেউ একা ডিসাইড করেনি। উদাহরণ আমরা দিওয়ালির ক্ষেত্রে দেখতে পারি, যেখানটা আমরা সবাই একটা কনকারেন্সে আসি যে লাইট ওভার ডার্কনেসের জন্য। সেকেন্ড, হোলির মধ্যে স্পেশালি দি রেড কালার, যেটা সবসময় ইকুয়ালিটি আর রিনিউয়াল, নতুন স্টার্টকে পোর্ট্রে করে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম দি ট্রাই কালার আর অশোক চাকরা, সেটাও কিন্তু কোথাও না কোথায় সিম্বলসগুলোই একটা কমন কনকারেন্সের দিকেই পয়েন্ট আউট করছে, কি ইউনিটি সবাই মধ্যে। দিওয়ালি সবাই একসাথে সেলিব্রেট করি, ইউনিটি।
সবাই হোলি একসাথে সেলিব্রেট করি, বিলঙ্গিংনেস, সবাই এক ইমোশনাল ইন্টিগ্রেশন আছে টুয়ার্ডস আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এটা কোথাও না কোথাও দেখাচ্ছে যে রেড, এই যে কালার, দিস সিম্বল রেড ইজ নট আ প্যাসিভ প্লেয়ার বাট আ অ্যাক্টিভ প্লেয়ার ইন বাইন্ডিং কমিউনিটিস। এই যে রেড কালার, এই রেড কালার কিন্তু কমিউনিটিসকে বাইন্ড করছে, এই সিম্বল কমিউনিটিসকে বাইন্ড করছে। তো এরকম করে দেখলে হবে না যে রেডটাকে আমরা ডিসাইড করেছি, রাদার দেন আপনি যদি এইভাবে দেখেন যে রেড ইজ ইনহেরিটেডলি ইনফ্রাস্ট্রাকচার who is deciding the superstructure which we are able to see, which we are able to see with our naked eyes, যেটার সামনে যদি আমরা রেড কালারের লেন্স পড়ি তবে we would eventually understand the underlying symbols behind those superstructures. আমরা যদি ইকোনমিক আর ডাইমেনশনস পার্সপেক্টিভগুলোকে দেখি, we would realize যে এই রকমের আইডিয়াস কিন্তু, সিম্বল কিন্তু মার্কেটের অনেক আগে ছিল। কেন কি আমাদের কোথাও না কোথাও এরকম একটা কনসেপশন আছে যে সব কিছু একটা ইকোনমিক টার্মসের সাথে জড়িত করার, যেখানটায় ডেভিড বলেন যে এই রকমের সিম্বল কিন্তু ইকোনমিক মার্কেট থেকে অনেক প্রিডেটস করে। যেরকম আমরা যখন কোনো বিয়ে বাড়িতে খেতে যাই, আমরা কিন্তু তার জন্য একটা গিফট নিয়ে যাই, বা সোশ্যাল গ্যাদারিংয়ে আমরা কিন্তু একটা গিফট নিয়ে যাই। সেই গিফটটা কিন্তু খালি মেটেরিয়াল হিসাবে দেখলে হবে না, তাকে কিন্তু আমাদেরকে সিম্বলিক পার্সপেক্টিভ দিতে হবে। যে সিম্বলিক পার্সপেক্টিভ দিয়ে আমরা এটা বুঝতে পারবো যে তার তার ভেতরে ইনহেরিটেন্ট কিছু একটা ইনিং আছে, সিম্বলস আছে, ইন ফর্মস অফ রিচুয়াল অফারিংস। আমরা যেরকম বলছিলাম মাকে লাল পাড়ের শাড়ি, সেখানটা আমরা দেখতে পারবো এটা কোথাও না কোথাও এক্সচেঞ্জ অফ আওয়ার ভ্যালু সিস্টেম, ভ্যালু এক্সচেঞ্জ ইন ফর্ম রেজ অবজেক্ট, কিন্তু আবার লাইফ আর স্যাক্রেড ভ্যালুসকে আপহেল্ড করছে। ইভেন আপনি যদি আজকেও দেখেন যে ইন মডার্ন টাইমস আমরা দেখেছি ব্র্যান্ডিং কিন্তু একটা সিম্বলেরই তো পার্ট, যেখানটায় আপনি টাটা বলতেই টি লিখে দিলেই আপনার টাটা আপনার মাথায় আইডিয়া চলে আসছে। এটা কি? এটা সিম্বল না তো কি? আজকে যে কোনো ব্র্যান্ড আমরা ওর লোগো দিয়ে তাকে চিনতে পারি, এটাও তো আসলে সিম্বল। তবে আজকের মডার্ন আইডিয়া, মডার্ন কনজামশনে কিন্তু আবার দি আইডিয়া, দি র্যাশনাল বিহাইন্ড অল দি স্ট্রাকচার্স, দি সিম্বল, সেটাকে রিএস্টাবলিশ করছে। সেটাই আবার আমরা গিফট ডিউরিং ফেস্টিভ্যাল অ্যান্ড ওয়েডিংসের ক্ষেত্রেও আবার রিএস্টাবলিশ করি। দিওয়ালিতে আমরা একজন আরেকজনের ঘরে মিষ্টি নিয়ে যাই, তো কেন মিষ্টি নিয়ে যাই? এর পেছনে তো কোনো একটা স্ট্রাকচারাল, কোনো একটা সিম্বলিক ইন্টারাকশন আছে, টু শো আওয়ার রেসপেক্ট। মিষ্টিই কেন? অন্য কিছুও তো হতে পারত। এইখানটা আমরা দেখতে পাচ্ছি সিম্বল কোথাও না কোথাও ইকোনমিক্স আর এথিক্সের মাঝখানে। মিষ্টিই কেন নিয়ে যাব? আর মিষ্টি কিনতে পয়সা, ইকোনমিক্স, মানি আর রেসপেক্ট, এই দুটোর মাঝখানে সিম্বল কোথাও না কোথাও একটা ব্রিজের মতন অ্যাক্ট করছে। আর বারবার আমাদেরকে পারসিভ যেটা হচ্ছে না, যেই ভ্যালুটা যেটা পারসিভ করা যায় না, আর যেই ভ্যালুটা যেটাকে দেখা যায় মানি টার্মসে, তাদের মাঝখানে একটা কানেক্টিং ডটের হিসাবে কাজ করছে সিম্বল, যেটাকে আমরা টেকেন ফর গ্রান্টেড আবার নিয়ে নিই। তো আমরা তো আমাদের কালচারে এটা দেখলাম, আমরা এই রকমের রেডনেস কিন্তু মাল্টিপল কালচার্সে দেখতে পারি। চায়নার ক্ষেত্রেও দেখতে পারি, কেন কি সেখানটায় প্রসপারিটি আর গুড ফরচুনের কথা বলে। আমরা ইজিপ্টের ক্ষেত্রেও দেখতে পারি যেখানটায় লাইফ আর কেয়সের কথা বলে। আমরা গ্রিক লিটারেচারেও দেখতে পারি যেখানটায় রেড মানে ইমোশনাল ডেপথের কথা বলা হচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম হিব্রু ট্র্যাডিশনেও কিন্তু এটা কোথাও না কোথাও আর্থ আর হিউম্যানের মাঝখানে লিঙ্কটা আবার নেচার অ্যান্ড হিউম্যান সিভিলাইজেশনের মাঝখানে লিঙ্কটা কোথাও না কোথাও এই রেড কিন্তু রোল প্লে করছে, সিম্বল। এক্সাম্পল ইন্ডিয়ার ক্ষেত্রে যেরকম আমি আগেও বলতে আসছিলাম যে সিন্দুর, কুমকুম, আমরা জানি ম্যারেজের জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট। রেড ইন দি ফেস্টিভ্যাল এটা কিন্তু পোর্ট্রে করে অফ আওয়ার এনার্জি, নতুন রিনিউয়াল। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা জানি শক্তি পুজো যখন করি, লাল কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কালার, যেটা যেটা সবসময় পাওয়ার ইনসাইড ওয়ান আর দি অ্যাবিলিটি টু স্যাক্রিফাইস, সেই দুটোকেই ডিনোট করে। এটা আবার কোথাও না কোথাও দেখিয়ে দিচ্ছে যে ইউনিভার্স কিন্তু, হিউম্যানের যে ইউনিভার্স, সেটা সিম্বল দিয়েই আর স্পেশালি রেড দিয়েই কিন্তু ট্রান্সফর্ম আর ইভলভ হয়েছে। আমি যদি এখানটায় ফিলোসফিক্যাল ডাইমেনশনসটা দেখি,
যে রেড আর হিউম্যান এক্সপিরিয়েন্সের মধ্যে কি পার্টটা আছে, সেখানটা আমরা দেখব। জনেন গথেন বলে, উলফগ্যাং বলেন যে এইটা কিন্তু রেড খালি একটা এমনি কালার দেখলে হবে না, রেড কিন্তু খুব একটা ইন্টেন্স আর ইমিডিয়েট কালার, যেই রেডটাকে উনি লাইট আর ডার্কনেসের মাঝখানে ইমিডিয়েট ট্রানজিশনকে বলছে। তো এটা কিন্তু আবার সেই কোথাও না কোথাও ল্যামিনেনকে আবার রিএস্টাবলিশ করছে, যেখানটায় সে বলছিল ল্যামিনালিটি, যেখানটায় সে বলছিল ইট ইজ দি টার্নিং পয়েন্ট, দি পয়েন্ট অফ আনসার্টেনটি বিটুইন টু সার্টেন পিরিয়ডস। তো এটা আবার কোথাও না কোথাও সেটাকে রিএস্টাবলিশ করছে যে দি কালার অফ রেড ইজ ইন বিটুইন পিরিয়ড অফ লাইট অ্যান্ড ডার্কনেস, ইট ইজ দি ইমিডিয়েট কালার অফ ট্রান্সফরমেশন ফ্রম ডার্কনেস টু বিং ইন্টু লাইট। সেটা অনেক সময় খালি ইমোশনাল, খালি অ্যাবস্ট্রাক্ট না, রেডটাকে যেরকম বলছিলাম অ্যাবস্ট্রাক্ট না, এটাকে ইমোশনাল, কারণ কি অন্ধকার থেকে আলোর দিকে আগাচ্ছে, এটাকেও ডিনোট করছে। দো ফিজিক্যাল অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সিম্বলিক, আর এটা ইমিডিয়েট তো আছে, তার সাথে কনফ্রন্টিংও আছে। এইটা আমাদের রেডটা কিন্তু কালমিনেশন অফ এই সেন্সারি এক্সপিরিয়েন্সেস, যেখানটায় মেটেরিয়াল যেটা আমরা চোখে দেখতে পারি অ্যান্ড মেটাফিজিক্যাল যেটাকে চোখে দেখতে পারি না, সেটাকে দুটোকে কানেক্ট করে দিচ্ছে এই সিম্বল, দি সিম্বল অফ দি রেড, দি আন্ডারলাইং সিম্বল। এটা কোথাও না কোথাও যেটা চোখে দেখা পড়ছে আর যেটা চোখে দেখা পড়ছে না কিন্তু আমাদের মাইন্ডে আছে, এই দুটোর মাঝখানে আবার একটা ব্রিজ ক্রিয়েট করছে, যেটা একটা কি এলিমেন্ট ফর এথিক্স অ্যান্ড ফিলসফি কিন্তু। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা যদি দেখছি যে মডার্ন ডেজেও কিন্তু এই রকমের সিম্বলস কিন্তু খুব ইভলভিং রোল প্লে করছে। যেরকম আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। হ্যাশট্যাগ কি, এটাও তো একটা সিম্বল, যেটা এটা আইডিয়াটা বোঝাচ্ছে যে এই পোস্টটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। সেই পোস্টটাই কিন্তু আমাদের ডিসকোর্সটাকে শেপ করছে। লিপস্টিক মুভমেন্ট ট্রেডিশনাল মিনিং আর রিইন্টারপ্রিটেশন করছে, যেরকম বলছিলাম যে প্রি হিস্টোরিক অ্যান্ড মডার্ন হিউম্যান সোসাইটি এর মাঝখানে কোথাও না কোথাও এই চেঞ্জটা কিন্তু রেডের মাধ্যম দিয়ে সিম্বলগুলোকে যত ডিসাইফার করতে পারছি আমরা, ততটাই চেঞ্জেস নিয়ে আসতে পারছি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম পলিটিক্সও কিন্তু এর চারিপাশেই ঘোরাফেরা করছে। এখানটায় হারারি একটা আর্গিউ করেন যে সিম্বলস এরকম না যে সবসময় পজিটিভ রোলই প্লে করে, চেঞ্জেস পজিটিভই নিয়ে আসে, অ্যাট টাইমস কিন্তু এ ডিভিশনও ক্রিয়েট করে। যেরকম কালচারাল অ্যান্ড রিলিজিয়াস সিম্বল ক্রিয়েট করে, ডাইভারজেন্স ক্রিয়েট করে সোসাইটিতে। যেখানটায় ডার্কহাইম বলেন যে রিলিজিয়ান আমাদের সবাইকে এক জায়গায় একটা কালেকটিভ অ্যাফারমেশনস ক্রিয়েট করে, একটা কালেকটিভনেস নিয়ে আসে সোসাইটির মধ্যে। সিম্বলসগুলো রিলিজিয়ানের আন্ডারলাইন তো সিম্বল, সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল ফাংশনস। সেখানটায় হারারি বলেন যে এরকম না যে সবসময় সেটা একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করছে, অ্যাট টাইম সেটা কিন্তু ডাইভারজেন্স রোলও প্লে করছে। কারণ কি এসেতে আপনাকে একটা অ্যান্টিথেটিক্যাল আইডিয়াও কিন্তু পোর্ট্রে করতে হয়। অ্যাট টাইমস এই রকমের ডাইভারজেন্স, এই রকমের সিম্বল কিন্তু পলিটিশিয়ানসরা ইউজ করে টু মোবিলাইজ অ্যান্ড পোলারাইজ দি মাসেস, to polarize them into clear separate societies and create a divergence into the societies. Thus আমরা এইটুকু বলতে পারি যে এটা কিন্তু সবসময় ইনক্লুশন করছে এরকম না, অ্যাট টাইমস কিন্তু এটা এক্সক্লুশনও ক্রিয়েট করছে সোসাইটির মধ্যে এই রকমের সিম্বল। কারণ কি আমরা যখন আবার এসে লিখবো আমাদেরকে কাউন্টার প্রসপেক্টিভও কিছু দিতে হয়, তো ওটা কিন্তু এই সেম লাইনেই। কিন্তু এগেন কনক্লুশনের আগে যেরকম আমরা কোনো সময় নেগেটিভ টার্মে শেষ করতে পারবো না, উই হ্যাভ টু এন্ড ইট, বা কনক্লুশনটাকে একটা পজিটিভ সেন্সেই নিয়ে যেতে হবে। এতক্ষণ আমরা দেখছিলাম যে কি করে রেড একটা চেঞ্জ হিসাবে ধরা হচ্ছে, সিম্বল অ্যাজ আ চেঞ্জ হিসাবে ধরা হচ্ছে। এখন আমরা দেখব সিম্বল নিজে কি করে এজেন্ট হয়ে দাঁড়াচ্ছে চেঞ্জের। উদাহরণ আমরা যদি মহাত্মা গান্ধীর চারকাকে নিই, চারকাকে ডিউরিং আওয়ার ফ্রিডম স্ট্রাগল আমরা কিন্তু সেলফ রিলায়েন্স, রেজিস্ট্যান্স আর ন্যাশনাল ইউনিটির জন্য প্রতীক মেনেছিলাম। তো সেখানটায় দাঁড়িয়ে কিন্তু এটা নিজেই একটা অ্যাক্টিভ প্লেয়ার রাদার দেন প্যাসিভ প্লেয়ার হয়ে দাঁড়িয়েছিল। যেখানটায় চারকাকে দেখে লোকেরা বিলঙ্গিংনেস ফিল করত, লোকেরা সেলফ রিলায়েন্স ফিল করত, লোকেরা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারত ডিউরিং এলিয়ান রুল। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই একটা সার্কামস্ট্যান্সেসে তারা ন্যাশনাল ইউনিটিকে এনশিওর করতে পারত। In spite of the fact
যেখানটায় জেন্ডার, কাস্ট আর আইডেন্টি নিয়ে ডাইভারজেন্স ছিলই, সেখানটায় এই রকমের সিম্বলস কিন্তু কোথাও না কোথাও একটা কালেকটিভ রোল প্লে করছে। তো অ্যাট লাস্ট আমি যদি এটাকে কনক্লুড করি, আমরা জানি যে এস এর কনক্লুশন একটু বড় হয় রাদার দেন জিএস এর কনক্লুশন থেকে। তো আমরা যদি এটাকে কোথাও না কোথাও কনক্লুড করি, আমরা এটুকু বুঝতে পারবো যে রেড ইজ আলটিমেটলি আ হিউম্যান কনসাইন্স, মানুষের মন, মানুষের আত্মা, মানুষের চেতনা, যেটা কিন্তু সাইলেন্ট প্রিহিস্টরিক সাইলেন্সটাকে কোথাও না কোথাও মডার্ন সোসাইটির সাথে লিঙ্ক করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা মানুষের সাথে চলছে না, তাকে বুঝিয়েও দিচ্ছে তার মহত্ব, ইন্টারপ্রেট করছে। যে সিচুয়েশনসগুলো আমাদের কাছে ক্ষমতা ছিল না ইন্টারপ্রেট করার সিম্বলসগুলোকে, সেটা কোথাও না কোথাও এই রেড লেন্স এই সিম্বলসগুলোকে বেটার পোর্ট্রে করছে আমাদের কাছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কিন্তু এটাও দেখাচ্ছে যে বার্থ দি আইডিয়া অফ হোপ, জন্ম হলেই একটা আশার আলো। ডেথ দি আইডিয়া অফ কন্টিনিউইটি, কেন কি এর পরেও জীবন আছে, শরীরে যখন রক্ত শেষ হয়ে যাবে তারপরেও যদি গায়ে লাল কালারের একটা অর্চ আমরা লাগিয়ে দিতে পারি রেড কালারের, আমরা সেখান থেকে বুঝতে পারছি যে জীবনের পরেও কোনো একটা আনসার্টেনটির পরেও সার্টেনটি আছে, জীবনের পরেও একটা লিমিটলেস ওয়ার্ল্ড আছে, যেটা স্যাক্রিফাইস ইন্টু রিনিউয়াল, আপনি দিয়ে দিলেন কিন্তু দেওয়ার পরেও নতুন কি খুঁজে পেলেন সেটাকে পোর্ট্রে করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যেইগুলো আলাদা আলাদা আইসোলেটেড ইভেন্টস ছিল, একটা দেখতে পাচ্ছিলাম প্রি হিস্টোরিক টাইমসে, তার সাথে এখনের, এই দুটো যে আইসোলেটেড ইভেন্টস, এই দুটোকে কোথাও না কোথাও কানেক্ট করছে যেরকম। আর তার সাথে রেড কিন্তু প্যাসিভ না, একটা কালচারাল রিফ্লেকশন আসছে, যেখানটায় ও অ্যাক্টিভ ক্রিয়েটার হয়ে দাঁড়িয়েছে। আর এর অ্যাবসেন্সে, রেড কালারের অ্যাবসেন্সে বা সিম্বলের অ্যাবসেন্সে, সিভিলাইজেশন উড লুজ নট অনলি ইটস কোহেরিটেন্স বাট সোল। যেই সিভিলাইজেশনটাকে আমরা একটু হ্যাপি দেখতে পাচ্ছি, ডিসাইফার করতে পারছি, তার মাল্টিপল ডাইমেনশনস দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সোললেস হয়ে যাবে। তো অন দ্যাট সেম লাইন আমি যদি রবীন্দ্রনাথ টেগরের একটা কোট দিয়ে যদি কনক্লুশনটাকে এন্ড করি, ইট উড বি, Tagore observed that a country is not just a piece of earth, it is an expression of human mind. সে তার ন্যাশনালিজমের আইডিয়াতে বলে যে দেশ কি, বাউন্ডারি কি, বাউন্ডারি তো কিছু না, সেটা আমরা মনে বানিয়েছি। তো মাইন্ড সিম্বল, এই সিম্বল এই মাইন্ডের মাধ্যম দিয়েই কিন্তু আমরা মাল্টিপল রিচুয়ালস, ন্যারেটিভস আর কালেকটিভ মেমোরিজগুলোকে এক্সপ্রেস করি অ্যাক্রস আওয়ার জেনারেশন, ফ্রম প্রি হিস্টোরিক টু মডার্ন সোসাইটি। অ্যান্ড অ্যাট লাস্ট অন আ গুড নোট আমি যদি বলি যে রেড কালার ইজ মোর দ্যান আ কালার, ইট ইজ সামওয়্যার আ ফিলসফিক্যাল ব্রিজ বিটুইন দি মেটেরিয়ালিস্টিক অ্যান্ড দি মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। It is the bridge between individual and the collectiveness. It is the bridge between finite and infinite ways. On this note, I would end this lecture. আর আশা করব যে এটা পড়ার পরে আপনাদের এই সিম্বলস আর সেলিয়েন্ট আর্কিটেকচার্স অফ সিভিলাইজেশন, দে বিল্ড হোয়াট লস ক্যান অনলি রেগুলেট, এটা লিখতে আপনাদের সুবিধা হবে। অ্যান্ড বিফোর গোয়িং, আপনারা যারা যারা ভাবছেন যে ইউপিএসসি মেন্স আপনারা বাংলাতে লিখবেন, তাদের জন্য রাইস আইএসের এই ইনোভেশনটা, যেখানটায় পুরো কন্টেন্টটাই ওয়েল রিসার্চ করে বানানো, আর যাতে ল্যাঙ্গুয়েজ কোনো সময় আপনার লার্নিং আর কনসেপ্টের মাঝখানে ব্যারিয়ার না ক্রিয়েট করে। তো আপনারা এই কন্টেন্টটাও পড়তে পারেন ফর বেটার কনসেপচুয়াল ক্ল্যারিটি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, অ্যান্ড কিপ প্রিপেয়ারিং। থ্যাংক ইউ।